হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করব সেটা ক্লাস 10-এর সেকেন্ড চ্যাপ্টার, যেটা অ্যাকচুয়ালি কেমিস্ট্রির একটা পার্ট, যেটা কেমিস্ট্রির পার্ট যখন অ্যাসিড বেস অ্যান্ড সল্টস, এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর মধ্যে অন্যতম। এরপরে আমাদের কেমিস্ট্রির দুটো চ্যাপ্টার বাকি থাকবে, সেটা হলো মেটাল, নন মেটাল অ্যান্ড কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড। ঠিক আছে। তো মানে ওই অর্গ্যানিক কেমিস্ট্রি আর ওই যেটি মেটালের যে ব্যাপার স্যাপারগুলো আছে সেই চ্যাপ্টারটা বাকি থাকবে। তো আর আরেকটা চ্যাপ্টার যেটা ছিল সেটা অ্যাকচুয়ালি, তো যেহেতু আপডেটেড যে সিলেবাসে পিরিয়ডিক টেবিলটা যেহেতু বাদ দেওয়া হয়েছে, তো সুতরাং ওই ভিডিওটার মানে ওই চ্যাপ্টারের যে ভিডিওটা আমি আগে যখন ভিডিও করেছিলাম তখন কিন্তু সেটা করানো ছিল। সুতরাং ওই যে ভিডিওটা আমি চেষ্টা করব এই যে 2025-এর রেলওয়ে যে সিরিজের যে প্লেলিস্টটা আছে সেখানে আমি অ্যাড করে দেওয়া, যদি তোমরা সময় পাও সেটা দেখে নিতে পারো। কারণ কেন দেখে নিতে কথা বলছি, কারণ ওই যে মেটাল, নন মেটাল বা এই সল্ট বা এইগুলো, যে কার্বনের যে চ্যাপ্টার, এগুলোর সাথে কিন্তু এই চ্যাপ্টারটা ওই যে পিরিয়ডিক টেবিল খানিকটা রিলেটেড। তো অনেক ইম্পর্টেন্ট মানে আইডিয়া বা ইম্পর্টেন্ট কনসেপ্ট ওখান থেকে তোমরা বিল্ড আপ করতে পারো। তো যদিও ওখান থেকে কিছু কোশ্চেন আসবে না, বাট ওই চ্যাপ্টার রিলেটেড পয়েন্টগুলো কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আসে। ঠিক আছে, সুতরাং সেই জন্য ওইটার কথা বলা হচ্ছে। আর বাদবাকি মোটামুটি আমি তো ওই তিনটে চ্যাপ্টার কমপ্লিট, এই চ্যাপ্টারটা কমপ্লিট করার পর আর আমাদের দুটো চ্যাপ্টার কমপ্লিট করা থাকবে, যেটা কেমিস্ট্রি। তারপর আমাদের টোটাল কেমিস্ট্রি কমপ্লিট হয়ে যাবে। যেমন আমরা বায়োলজি টোটাল কমপ্লিট করে ফেলেছি। যেমন হচ্ছে কি বায়োলজি ক্লাস 9-এর হচ্ছে কি সেল ছিল, সেল আর টিস্যু ছিল, যেহেতু একটা ওই ক্লাসিফিকেশনটা টোটালি বাদ গিয়েছে। আর ক্লাস 10-এর যেখানে লাইভ প্রসেসের মধ্যে 4টে সেকশন ছিল। এছাড়া কোঅর্ডিনেশন, ওই যে কম্পাউন্ড, ওই সমন্বয় সাধন, এইসব ব্যাপার স্যাপারগুলো ছিল। তারপরে যতক্ষণে যে রিপ্রোডাকশন চ্যাপ্টারটা ছিল, আর বংশগতি বা হেরিডিটি চ্যাপ্টার ছিল। মোটামুটি আমরা এটা কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, তাহলে টোটাল মোটামুটি বায়োলজি কমপ্লিট হয়ে গেছে। টোটাল এবার কেমিস্ট্রি প্রায় শেষের পথে। আর তার মধ্যে যেটি ফিজিক্সের তো দুটো চ্যাপ্টার হয়ে গিয়েছে, ইলেকট্রিসিটি অ্যান্ড ওই ম্যাগনেট, তিনটে ভিডিওর মাধ্যমে। ফিজিক্সের আর হার্ডলি ক্লাস 10-এর লাইটটা বাকি আছে, আর লাইট অ্যান্ড সাউন্ডটা বাকি আছে, আর ওদিকে যেটি মেকানিক্সটা আর আর কয়েকটা চ্যাপ্টার বাকি আছে। এর মানে মোটামুটি আমরা খুব তাড়াতাড়ি শেষ করছি, এবং তারপরে ওই চ্যাপ্টার ধরে ধরে বিভিন্ন ধরনের কোশ্চেন, ভ্যারাইটি কোশ্চেনের এগুলো যেগুলো বিভিন্ন এক্সাম এই মানে যেগুলো এই হয়ে যাওয়া এক্সামগুলোতে এসছে, বিশেষ করে এনটিপিসি, বিশেষ করে এএলপি টেকনিশিয়ান। এএলপি যেখানে 20 নম্বরের সায়েন্স ছিল, টেকনিশিয়ানে যেখানে 40 নম্বরের সায়েন্স ছিল, এবং এনটিপিসিতে তো অত সায়েন্সটা আসেনি। যাই হোক, চেষ্টা করবো সেগুলোকে আনার, মানে ওই কোশ্চেনগুলোকে যেটিকে ডিসকাস করার। তাহলে চলো এই ভিডিওটা শুরু করি। লেটস স্টার্ট। প্রথমে চলে আসছে অ্যাসিড আর বেস। যেহেতু আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম যে অ্যাসিড মানে যতক্ষণে স্বাদে টক হয়ে থাকে, যে খাদ্যের মধ্যে যে টক এবং খাদ্যের মধ্যে যে তিক্ত যে স্বাদটা থাকে, তাকে মোটামুটি অ্যাসিড এবং ক্ষার হিসাবে আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে অ্যাসিড হলো খাদ্যের মধ্যে টক, অ্যাসিড হচ্ছে টক, খাদ্যের মধ্যে টক হয়ে থাকে, আর তিক্ত স্বাদ হয়ে থাকে ক্ষার। এটা হলো অ্যাসিড, এটা হলো বেস। তো এদের যথাক্রমে অ্যাসিড বা বেস বলা হয়, কারণ মোটামুটি আমরা ওই মানে বিভিন্ন ধরনের এক্সাম্পল দেখতে পারি, যে দেখা যায় আমাদের পরিবারের কেউ কেউ অতিরিক্ত খাবার খাওয়ার পর অম্লতাজনিত মানে অ্যাসিডিটিতে ভোগে, তখন তাহলে কী করে থাকে, বিভিন্ন লেবুর রস, ভিনিগার এবং এই যে বেকিং সোডা বা খাবার সোডা খেয়ে থাকে। বেকিং সোডার সংকেত কী হয়ে থাকে, NaHCO3। আর যদি বলে কাপড় কাচার সোডা, মানে যে ঠিক আছে ডিটারজেন্টের সংকেত কী হয়ে থাকে, সেটা কিন্তু হয়ে থাকে Na2CO3 10H2O। যাই হোক, তো মোটামুটি প্রতিকারের উপায় হিসাবে আমরা বিভিন্ন ধরনের মানে অবশ্যই আমরা এটা জেনে থাকি অ্যাসিড এবং ক্ষার একে অপরকে প্রশমিত করে। সেই জন্য আমরা এই জ্ঞানটা থেকে, মানে এই বেসিক জ্ঞানটা থেকে আমরা অ্যাসিড হলে মোটামুটি এই জাতীয় খাবারগুলো ব্যবহার করে থাকি। যাই হোক, এখন যেটা পরের স্লাইডে দেখবো সেটা হলো কি, যে আমরা যেহেতু আমাদের মানে যেহেতু অম্লগুলো স্বাদে টক হয়, এবং এরা যেটিকে নীল লিটমাস এক ধরনের ন্যাচারাল যেটিকে নির্দেশক হয়ে থাকে। এখন লিটমাসের স্ট্রাকচার সম্পর্কে, মানে কীভাবে তৈরি হয় সেটা আমরা জানবো, তার আগে আমরা দেখে নিই অ্যাসিড কী করে থাকে। লিটমাসকে বর্ণকে লাল করে থাকে কে, অ্যাসিড। তাহলে অ্যাসিড করে থাকে নীল লিটমাসকে লাল, মানে অ্যাসিড করে থাকে নীলকে লাল, সেই জন্য বলা হয় নীলা।
নীলকে লাল করে থাকে, অ্যাসিড করে থাকে নীলা। আর যতক্ষণ বেস কি করে থাকে, বেস হচ্ছে লালকে করে থাকে নীল। তো সেক্ষেত্রে বলা হয় যে অ্যাসিড এটা বলা হয় প্রশম। অ্যাকচুয়ালি হয়ে থাকে কি, অ্যাকচুয়ালি হচ্ছে কি এই যে লিটমাস এটা এক ধরনের যে ঠিক প্রশম হয়ে থাকে, এই এক ধরনের যে ঠিক নিউট্রাল নির্দেশক। এর যখন স্ট্রাকচার দেখবো তখন আমরা মানে এর যখন আমরা কী করে তৈরি পাওয়া যায়, এই মানে কী করে পাওয়া যায় সেটা যখন দেখবো তখন আমরা জানতে পারবো। যাই হোক, যদি দেখা যায় যে সাদা কাপড়ে লাগা সবজির দাগের উপর যখন আমরা ক্ষারীয় সাবান ঘষি তখন সেটা প্রথমে কী হয়, লালচে বাদামি হয়। তারপর সেটা কী হয়, তারপর সেটা হচ্ছে মানে যদি অত্যধিক পরিমাণে যদি কাপড় জলে অত্যধিক ধোয়া হয় তখন পুনরায় সেটা হলুদ বর্ণ ধারণ করে। তাই এখানে বলা যেতে পারে যে অম্ল এবং ক্ষারকের পরীক্ষা করার জন্য আমরা যতক্ষণ যে মিথাইল অরেঞ্জ এবং ফেনফথ্যালিন এগুলো অ্যাকচুয়ালি কৃত্রিম বা সিনথেটিক হিসেবে ব্যবহার করি। ঠিক আছে, বাদবাকি যেটা বললাম, বাদবাকি এই যে হলুদ অথবা লিটমাস এগুলো সবই কিন্তু যে ঠিক ন্যাচারাল হয়ে থাকে। তাই অ্যাসিড এবং ক্ষার কীভাবে বিক্রিয়া করে, বিক্রিয়াগুলো একে অপরকে কীভাবে যেটি প্রশমিত করে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কীভাবে ব্যবহার করি এগুলো আমরা সম্পর্কে পড়বো, ইন্টারেস্টিং জিনিস এগুলো। প্রথমে চলে আসছে যে লিটমাসটা আমরা কী করে পেয়ে থাকি। লিটমাস হলো একটা বেগুনি বর্ণের রঞ্জক, ওকে, যেটাকে বলা হয় লাইকেন, যা লাইকেন থেকে নিঃশেষণ করে। এখন লাইকেনটা কি, লাইকেন অ্যাকচুয়ালি থ্যালোফাইডা, ওই যে ক্লাসিফিকেশনের মধ্যে ছিল ব্রায়োফাইটা, থ্যালোফাইডা, টেইডোফাইডা। তো সেখানে ওই থ্যালোফাইডা হলো এক ধরনের সমাঙ্গদেহী উদ্ভিদ যারা থ্যালাস টাইপের। তো এরা অ্যাকচুয়ালি এই এদের থেকেই পাওয়া যায় হচ্ছে কোনটা, লাইকেনকে পাওয়া যায়, এর থেকে পাওয়া যায় লাইকেনকে। এখন যখন লিটমাস দ্রবণ আম্লিক বা ক্ষারীয় যে ঠিক কোনোটাই নয় তখন এর বর্ণ হয়ে থাকে বেগুনি। আরও অনেক প্রাকৃতিক পদার্থ আছে, যেমন হচ্ছে লাল মানে লাল বাঁধাকপির পাতা, হলুদ, হাইড্রেনজিয়া, পিটুনিয়া এবং জিরেনিয়াম ইত্যাদি আছে যারা রঙিন ফুলের পাপড়ি আছে যারা অ্যাসিড এবং ক্ষারকের উভয়ের উপস্থিতিকে যে ঠিক নির্দেশ করে থাকে। এই অ্যাসিড এবং ক্ষারক নির্দেশক কখনো কখনো কেবল নির্দেশকই বলা হয়ে থাকে এদেরকে। ঠিক আছে, তার মানে ব্যাপারটা হলো যে লিটমাস একটা বেগুনি বর্ণের রঞ্জক যা লাইকেনকে মোটামুটি যা থেকে লাইকেনকে নিঃশেষণ করা হয়। এটা থ্যালোফাইডা উদ্ভিদ শ্রেণীর অন্তর্ভুক্ত যেটা অ্যাকচুয়ালি নির্দেশক রূপে কাজ করে। তাই যখন লিটমাস দ্রবণ আম্লিক বা ক্ষারকীয় কোনোটাই যেহেতু নয়, এরা মোটামুটি যেটি বেগুনি বর্ণের হয়ে থাকে। তার মানে আমরা এখান থেকে জানলাম কি, যেটা হলো লিটমাস এবং হলুদ আর বাদবাকিগুলো হচ্ছে কি এরা মোটামুটি ন্যাচারাল হয়ে থাকে। এই যে এখানে যাবতীয় যা এক্সাম্পল দেওয়া এরা সবকটাই হয়ে থাকে ন্যাচারাল। আর বাদবাকি যেগুলো আছে ওই ফেনফথ্যালিন থেকে শুরু করে ওরা সব সিনথেটিক বা যাকে বলে কৃত্রিম হয়ে থাকে। ফেনফথ্যালিন, মিথাইল অরেঞ্জ, এই হলো ব্যাপার। এর পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে দেখবো আমরা যে অ্যাসিড এবং ক্ষার ধাতুর সাথে মোটামুটি বিক্রিয়া করে কী করে। ধরো জিঙ্কের কিছু টুকরো নেওয়া হচ্ছে যেটা লঘু সালফারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করা হচ্ছে, সেক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তার মানে ব্যাপারটা এরকম বলতে পারছে, জিঙ্কের সাথে যদি আমি H2SO বিক্রিয়া করি সেক্ষেত্রে কী হবে, ZnSO4 প্লাস H2O, এটা এক ধরনের সল্ট যাকে বলা হয় লবণ, এটা জল। তার মানে কী হচ্ছে, অ্যাসিডের সাথে ধাতুর বিক্রিয়া করছে, এটা অ্যাসিড, এর সাথে যখনই ধাতু বিক্রিয়া করবে তখনই কি উৎপন্ন হবে, সল্ট এবং জল। এটা এক নম্বর হলো। যেখানে ওই এর পরের স্লাইডে দেখবো যেটা অ্যাকচুয়ালি এই বলা হচ্ছে যে মোটামুটি উপরে বিক্রিয়া থেকে এই কনসেপ্টটা পাওয়া যায়, ধাতু অ্যাসিড এবং অ্যাসিড থেকে হাইড্রোজেন পরমাণুগুলোকে হাইড্রোজেন অনুরূপে প্রতিস্থাপিত করে, ওকে, এবং একটা যৌগ লবণ করে যাকে বলা লবণ। তাই অম্লের সহিত, তাই অ্যাসিডের সঙ্গে যখনই বিক্রিয়া হবে তখন মোটামুটি এরকম বিক্রিয়াটা হবে। এর যে ঠিক রেজাল্ট এরকম হবে, অ্যাসিডের সাথে যখনই ধাতু বিক্রিয়া করছে তখনই তার যে ঠিক মানে রেজাল্ট হবে এরকম, অ্যাসিড প্লাস সল্ট, অ্যাসিড প্লাস মেটাল থেকে লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস। তো একটা টেস্ট টিউবে জিঙ্ক ধাতুর কয়েকটা টুকরো রাখা হলো, যেমন 2 ml বলা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড তাতে যোগ করা হলো খোলে।
তার মধ্যে টেস্ট টিউবের মধ্যে রক্ষিত পদার্থগুলোকে যদি আমরা উত্তপ্ত করি সেক্ষেত্রে কী হয়ে থাকে, যেমন বলা হয়েছে, যেমন ধরো যদি এটা অ্যাকচুয়ালি ক্ষার হয়ে থাকে, ঠিক আছে, তাহলে এনএইচের সাথে যদি আমরা জেটেন বিক্রিয়া করি সেক্ষেত্রে Na2ZNO2 উৎপন্ন হবে এবং তার সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। একে বলা হয় কি, এটা অ্যাকচুয়ালি যে ঠিক লবণ উৎপন্ন হচ্ছে। তো এই ক্ষেত্রে এই বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, সুতরাং বলা যাচ্ছে যে অ্যাসিড এবং ক্ষার বোথ যখনই অ্যাসিড অ্যান্ড বেস যখনই অ্যাসিড এবং বেস যখনই মেটালের সাথে যখনই বিক্রিয়া করবে তখন হচ্ছে সল্ট প্লাস লবণ উৎপন্ন হবে। এই সল্ট প্লাস জল উৎপন্ন হবে, সল্ট প্লাস লবণ নাকি, সল্ট মানেই তো নুন বা লবণ, যাই হোক সল্ট প্লাস লবণ উৎপন্ন হবে, ঠিক আছে। এটা এক ধরনের বেসিক কনসেপ্ট যে অ্যাসিড এবং ক্ষার যখনই কোনো মেটালের সাথে বিক্রিয়া করবে সল্ট প্লাস লবণ উৎপন্ন হবে, সল্ট প্লাস উৎপন্ন হবে। এখন সল্টের কার্যকারিতাগুলো যদি আমরা দেখি, যেটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম, যেগুলো তো তোমরা জানো, প্রথমে চলে আসছে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এগুলো অ্যাকচুয়ালি রিঅ্যাক্টিভিটি সিরিজের মধ্যে যেটা পড়ছে, ঠিক আছে। রিঅ্যাক্টিভিটি সিরিজটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট, কারণ এই রিঅ্যাক্টিভিটি সিরিজ অনুযায়ী কোন কোন ধাতু বা কোন কোন মেটাল অ্যাকচুয়ালি বিক্রিয়া করবে আর কারা বিক্রিয়া করবে না, এটা ডিপেন্ড করে, ঠিক আছে। এইগুলো আমাদের আমগুলো হয়ে গেল। তাহলে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এরপরে চলে আসছে জিঙ্ক আয়রন লেড। আর যে ঠিক লেডের পরেই চলে আসবে সেটা হলো হাইড্রোজেন। এরপরে যেটা চলে আসবে কপার, মার্কারি, সিলভার, গোল্ড। কপার, মার্কারি, সিলভার, প্ল্যাটিনাম অ্যান্ড গোল্ড। তাহলে এই ওয়াইজ অ্যাকচুয়ালি সব থেকে রিঅ্যাক্টিভ মেটাল হচ্ছে কোনটা? গোল্ড হলো সব থেকে রিঅ্যাক্টিভ মেটাল, ঠিক আছে। সেই জন্য আমরা জুয়েলারি হিসেবে গোল্ডকে ব্যবহার করি। সব থেকে অ্যাক্টিভ হচ্ছে টপে রয়েছে পটাশিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক। আর জিঙ্ক আয়রন লেড, তারপরে কপার, মার্কারি, সিলভার, প্ল্যাটিনাম, অ্যালুমিনিয়াম, এরা রয়েছে। এখন এই সিরিজ ওয়াইজ কিন্তু মেটালগুলো অধক্ষিপ্ত হয় বা মেটালগুলো অ্যাকচুয়ালি বিক্রিয়া করে থাকে। তার মানে এই না যে সব ধাতুই কিন্তু বিক্রিয়া করে, ম্যাক্সিমাম যারা অ্যাক্টিভ মেটাল আছে তারাই কিন্তু অ্যাকচুয়ালি অ্যাসিড ও বেসের সাথে বিক্রিয়া করে যেরকম অ্যাসিড ও বেসের সাথে বিক্রিয়া করে সল্ট অ্যান্ড ওয়াটার উৎপন্ন করে, ঠিক আছে। তারপরে চলে আসছে যেটা কীভাবে ধাতব কার্বনেট এবং ধাতব বাইকার্বনেট সমূহ, ধাতব কার্বনেট এবং এই হাইড্রোজেন কার্বনেটটাকে বলা হয় বাইকার্বনেট সমূহ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। যেমন ধরো একটা টেস্ট টিউবের মধ্যে যদি এই সোডিয়াম কার্বনেট নেওয়া হলো, তার সাথে HCl বিক্রিয়া করানো হলো, উৎপন্ন হচ্ছে সোডিয়াম যেটি ক্লোরাইড লবণ, তার সাথে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে এবং জল উৎপন্ন হয়। আবার টেস্ট টিউবের মধ্যে যদি বাইকার্বনেট নেওয়া হয়, তার সাথে HCl মেশানো হয়, সেক্ষেত্রে কী উৎপন্ন হবে? NaCl, H2 আর CO2 উৎপন্ন হবে। এখন এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে যদি চুন জলের মধ্য দিয়ে পাঠাই, এখন এখানে চুন জলটা কী হয়ে থাকে? এটা অ্যাকচুয়ালি হয়ে থাকে কলিচুন। চুন জলের মধ্য দিয়ে যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পাশে, তখন আমরা কি পাই? ক্যালসিয়াম কার্বনেটের সাদা অধক্ষেপ পেয়ে যাবো। এখন এই কলিচুন এইটাকে আবার যদি আমরা হিট দিই, তখন পাবো ক্যালসিয়াম অক্সাইড, একে বলা হয় পোড়াচুন। এবারে এই পোড়াচুনের সাথে যখনই জল বিক্রিয়া হবে তখনই তো উৎপন্ন হয় কলিচুন। তাহলে ব্যাপারটা এরকম পাচ্ছি আমরা যে সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম বাইকার্বনেট জাতীয় যৌগ যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তারা সোডিয়াম ক্লোরাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, ঠিক আছে। এইটা মাস্ট। এটা তো লবণ উৎপন্ন হচ্ছে, তার সাথে এইটা তো যে ঠিক সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হচ্ছে, তার সাথে জল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। এই যে কার্বন ডাইঅক্সাইডটা ভাই, তার সাথে মোটামুটি কলিচুনকে বিক্রিয়া করানো হয়, করলে মোটামুটি সাদা অধক্ষেপ পড়ে। এটাই হচ্ছে সাদা অধক্ষেপ, ক্যালসিয়াম কার্বনেট সাদা অধক্ষেপ পাওয়া যায়, ঠিক আছে। তার মানে সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম বাইকার্বনেট জাতীয় যৌগ থেকে যদি আমরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই, এন্ড প্রোডাক্ট হিসাবে এক ধরনের সাদা অধক্ষেপ পাওয়া যায়, যেটা অ্যাকচুয়ালি কী হয়ে থাকে? যেটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম হয়ে থাকে ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে। ক্যালসিয়াম কার্বনেটের যে ক্লাসটা পাওয়া যায়, ঠিক আছে। এটা কার্বনেট এবং বাইকার্বনেট থেকে মোটামুটি আমরা যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই, তাহলে কিন্তু এই এন্ড প্রোডাক্ট হিসেবে এটা পাওয়া যায়। তারপরে যেমন ধরো এই যে ওখানে যে ঠিক রিয়াকশানটা দেখানো হয়েছে, যেমন ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি আবার অতিরিক্ত মেশানো হয়, H2 মেশানো হয়, এই H2CO2 মেশানো, তখন আবার ক্যালসিয়াম বাইকার্বনেট পাওয়া যাবে, যেটা অ্যাকচুয়ালি লাইমস্টোন, চক, মার্বেল ইত্যাদি হলো ক্যালসিয়াম কার্বনেটের একটা বিভিন্ন রূপ। এই সমস্ত ধাতব কার্বনেট অম্লের সাথে এবং হাইড্রোজেন কার্বনেট যারা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ, কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করে। এই বিক্রিয়াটি মোটামুটি প্রকাশ করা হয় এরকমভাবে। এইটাই হলো মেন ব্যাপার, যে ধাতব কার্বনেট অথবা ধাতব বাইকার্বনেট যারা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তার লবণ এবং কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করে। এবং এই কার্বন ডাইঅক্সাইডটা আবার এই ক্যালসিয়াম, মানে যাকে বলা হয় পোড়াচুনের সাথে বিক্রিয়া করে,
করে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করছে। এটাই হলো এন্ড প্রোডাক্ট। ওকে, তারপরে চলে আসছি আমরা কোথায়? তারপরে চলে যাব অ্যাসিড এবং ক্ষারগুলো একে অপরের সাথে কী করে বিক্রিয়া করে। যখনই জানবে অ্যাসিড এবং ক্ষার যাই হোক না কেন, যেমন ধরো তীব্র অ্যাসিড যেটা হয়ে থাকে কি, তীব্র অ্যাসিড হয়ে থাকে HCl, তার সাথে বিক্রিয়া করছে কি NaOH ক্ষার। যখনই বিক্রিয়া করবে করে এন্ড প্রোডাক্ট কী উৎপন্ন হবে? NaCl প্লাস H2। এখানে কোথাও আছে একটা, এই তো এই তো রিয়াকশানটা যতক্ষণে যে NaCl এর সাথে H2 মোটামুটি বিক্রিয়া করছে, তার মানে কি ক্ষারক অ্যাসিডের দ্বারা প্রভাবিত হয় মোটামুটি, এবং আবার উল্টোটাও ঠিক, অ্যাসিড ক্ষারক দ্বারা প্রভাবিত হয়ে তারা মোটামুটি এক ধরনের প্রশমিত যৌগ গঠন করে। তাই অ্যাসিড ও ক্ষারের মধ্যে বিক্রিয়াতে লবণ এবং জল উৎপন্ন হয়ে থাকে। এই প্রক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া, তার মানে একে বলা হয় নিউট্রালাইজেশন রিয়াকশন, যেখানে আমরা অ্যাসিড এবং ক্ষার থেকে পাচ্ছি লবণ এবং জল। ওকে, এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আশা করি। তারপরের স্লাইডে চলে যাব, যেখানে আমরা দেখব অম্লের সাথে ধাতব অক্সাইডের বিক্রিয়া। অম্ল মানে অ্যাসিডের সাথে যখন হচ্ছে কি ধাতব অক্সাইডগুলো বিক্রিয়া করে। তা ওই যে ধাতব অক্সাইড বলতে আমরা কি বোঝাই, যেমন ধরো যদি এখানে বলা হচ্ছে যে ঠিক আছে, মানে নীলাভ সবুজ বর্ণ ধারণ করে, মানে ব্যাপারটা হয়ে থাকে এরকম, যদি ধরো অম্ল রয়েছে কপার অক্সাইড, তার সাথে বিক্রিয়া করছে অ্যাসিড হিসেবে কি বিক্রিয়া করতে পারে, যদি HCl বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? এখানে যদি 2HCl দিই তাহলে উৎপন্ন হচ্ছে CuCl2 প্লাস H2। তাহলে ধাতব অক্সাইডের সাথে যখন অ্যাসিড বিক্রিয়া করে তখন লবণ এবং জল উৎপন্ন হচ্ছে। তার মানে এই যে কপার ক্লোরাইডের এইটা বর্ণটা অ্যাকচুয়ালি যে ঠিক নীলাভ সবুজ হয়ে যায় ধাতব অক্সাইড এবং অ্যাসিডের বিক্রিয়াতে, যে ঠিক নির্মলিখিত বিক্রিয়াগুলো সম্পন্ন হয়ে থাকে। ওকে, তাহলে কপার অক্সাইডের সাথে যখনই হচ্ছে কি এর বিক্রিয়া হয় তখনই উৎপন্ন হয়ে থাকে, HCl এর সাথে বিক্রিয়া হয় তখনই উৎপন্ন হয় কপার, বলা হয় কপার ক্লোরাইড বা কিউপ্রিক ক্লোরাইড, যাকে বলা হয় কিউপ্রাস ক্লোরাইড, যেটা অ্যাকচুয়ালি কি উৎপন্ন হয়ে থাকে, কপার অক্সাইডের সাথে কপার ক্লোরাইড উৎপন্ন হয়। এর যোজ্যতা হয়ে থাকে 2। এটা অনেক সময় পরীক্ষায় দিয়ে থাকে যে কি প্রোডাক্ট পাওয়া যায়। তার মানে আমরা জানলাম যে অ্যাসিডের সাথে ধাতব অক্সাইডের বিক্রিয়াতে লবণ এবং জল উৎপন্ন হয়ে থাকে। তারপরে চলে আসছে কি বলে অধাতব অক্সাইডের সাথে ক্ষারকের বিক্রিয়া। অধাতব অক্সাইডগুলো আছে, যেমন ধরো যেগুলো আমরা ওই পিরিয়ডিক টেবিলে, যেহেতু আগের ভিডিওটা তোমরা যদি দেখো এখান থেকে বুঝতে পারবে, যেহেতু আমরা জানি পিরিয়ডিক টেবিলে বাম দিক এবং ডান দিক, যত বাম দিকে আছে তারা আছে মেটাল, ডান দিকেরগুলো মোটামুটি বলা হয় নন মেটাল। এবার নন মেটালের মধ্যে বিভিন্ন ধরনের পড়ছে, যেমন হচ্ছে কার্বন, নাইট্রোজেন, ওয়াইজ যে সিরিজগুলো রয়েছে, ঠিক আছে, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এই যে সিরিজগুলো। এছাড়া এদিকে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন হয়ে থাকে। এদিকে তো আরও রয়েছে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। অ্যাকচুয়ালি প্রথম দিকে আমরা জানি কি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, হাইড্রোজেন, এদিকে রয়েছে হিলিয়াম, এদিকে লিথিয়াম, বেরিলিয়াম, তারপরে চলে আসছে বোরন, কার্বন, নাইট্রোজেন। তো সেক্ষেত্রে এই বোরন, কার্বন, নাইট্রোজেন এই জাতীয় এদের যে সিরিজগুলো হচ্ছে, এগুলো রয়েছে, এলিমেন্টগুলো রয়েছে, এটা সবই কিন্তু যে ঠিক নন মেটাল হয়ে থাকে। তাই নন মেটালগুলো মোটামুটি হয়ে থাকে বেসিক হয়ে থাকে, আর এরা মোটামুটি অ্যাসিড হয়ে থাকে নন মেটাল। তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম ডাইঅক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোজেন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটাকে বলা চুন জল ইত্যাদি। যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা একটা ক্ষারক, যেটা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে মোটামুটি কি করে, জল উৎপন্ন করে। তার মানে ক্ষারক অ্যাসিডের এই যে বেসের সাথে বিক্রিয়া করে যতক্ষণ জল উৎপন্ন করে, এবং তার সাথে বিক্রিয়া লবণ উৎপন্ন করে, লবণ এবং জল উৎপন্ন করে, ঠিক আছে। তো এই বিক্রিয়াটা অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়া অনুরূপ হয়ে থাকে। তার মানে অধাতব অক্সাইডগুলো কি হয়ে থাকে, অধাতব অক্সাইডগুলো হয়ে থাকে অ্যাসিডিক চরিত্র, ঠিক আছে, অ্যাসিডিক ইন নেচার হয়ে থাকে। তার মানে বিক্রিয়াটা এরকম হচ্ছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা তার সাথে মোটামুটি বিক্রিয়া করছে কার্বন ডাইঅক্সাইড, ওই যে আগের যে বিক্রিয়াটা আমরা বললাম, আগের যে বিক্রিয়াটা ছিল না, যেখান থেকে আমরা কি পাচ্ছিলাম, CaCO3 প্লাস H2O, ওই বিক্রিয়াটা কথাই বলছি আমি। তো এটা তো যেহেতু এক ধরনের এই লবণ পাচ্ছি, এটা সল্ট পাচ্ছি, ওই একই লবণ এবং এই সল্ট অ্যান্ড ওয়াটার উৎপন্ন করে। অ্যাসিডও যেমন করে থাকে এক্ষেত্রেও তাই। মোটামুটি এটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসিড এবং বেস যাই করুক না কেন, বিক্রিয়ার শেষে এরা সল্ট এবং ওয়াটার উৎপন্ন করে। যাই হোক, তারপরে চলে আসছি যেটা সকল অ্যাসিড এবং ক্ষারের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো, যেটা সম্পর্কে আমরা দেখব। মোটামুটি আগের আমরা চ্যাপ্টারে দেখেছি যে এখানে ওই জলের এটা একটা ইলেকট্রোলাইসিস করা হয়েছে, যেখানে তড়িৎবিশ্লেষণ। তো সকল অম্লের মানে সকল অ্যাসিডেরই এক ধরনের রাসায়নিক অ্যাক্টার আছে, যেগুলো সেম টাইপের হয়ে থাকে, বেসের ক্ষেত্রেও তাই হয়ে থাকে। যেমন সকল
অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন প্লাস আয়ন এটা থাকবে মাস্ট। সকল অ্যাসিড মোটামুটি ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তার মানে এর থেকে আমরা বলতে পারি যে সকল অম্লের মধ্যে হাইড্রোজেন গ্যাস আছে একদম। সেই জন্য হাইড্রোজেনযুক্ত সকল যৌগই এখানে পাওয়া যায়। যেমন হচ্ছে এছাড়া যেগুলো অ্যাকচুয়ালি নন অ্যালকোহলিক, যে মানে যেগুলো অ্যাকচুয়ালি তারা যারা আছে নন কন্ডাক্টর হয়ে থাকে, যেমন ধরো গ্লুকোজ, অ্যালকোহল, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলো ইত্যাদির এখানে দ্রবণ নিয়ে যদি তাদের মধ্য দিয়ে যদি আমরা ইলেকট্রোলাইসিস করি, সেক্ষেত্রে দেখব ইলেকট্রোলাইসিস যদি করি, যেহেতু এই যেটা গ্লুকোজ, অ্যালকোহল এরা অ্যাকচুয়ালি নন কন্ডাক্টর হিসেবে কাজ করে, সুতরাং এদের মধ্যে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হওয়ার কোনো ব্যাপার নেই। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এদের মধ্যে H+ আয়ন উপস্থিত থাকে। সেটাই আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পাবো পরের স্লাইডে, যেখানে আমরা তার মানে এখানে দেখে যেটাকে দ্রবণ হিসেবে এই 4টে দ্রবণ নেওয়া হলো, নিয়ে তাদের মধ্যে স্টেপ বাই স্টেপ এইরকমভাবে ভোল্ট ব্যাটারির সাহায্যে 6 ভোল্ট ব্যাটারির সাহায্যে ইলেকট্রিক চার্জ দেওয়া হবে, যেখানে এই বাল্বটা জ্বলবে। কোন কোন ক্ষেত্রে বাল্বটা জ্বলবে, কোন কোন ক্ষেত্রে বাল্বটা জ্বলবে না, সেটা আমরা এই পরীক্ষাটির মাধ্যমে দেখব। যেখানে বলা হচ্ছে যে ওই যে আগেরটার ক্ষেত্রে যেখানে অম্লের ক্ষেত্রে বাল্বটা মোটামুটি প্রজ্বলিত হচ্ছে, এবং অম্লটা কী করে আমরা জানবো, সেক্ষেত্রে গ্লুকোজ এবং অ্যালকোহল এরা তো অ্যাকচুয়ালি এখানে এরা তড়িৎ পরিবহন করে না, এরা অ্যাকচুয়ালি নন কন্ডাক্টর, তাহলে এদের ক্ষেত্রে বাল্বটা জ্বলবে না। তাহলে বাল্বটা জ্বলবে কাদের ক্ষেত্রে, আয়নে H+ আয়ন উপস্থিতির জন্য অ্যাকচুয়ালি বাল্বটা জ্বলবে। সেক্ষেত্রে মোটামুটি অম্লের ক্যাটায়ন রূপে H+ আয়ন থাকে, কিন্তু অ্যানায়ন রূপে HCl থাকে, যেখানে থাকে Cl-। তাই H নথিতে আবার ক্যাটায়ন রূপে H+ থাকে, H নথিতে আবার অ্যানায়ন রূপে থাকে NO3-। H2 এসোপরের ক্ষেত্রে থাকে যতক্ষণ যে SO4 -, আবার CH3 সবল হচ্ছে কিন্তু CH3O- থাকে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে মোটামুটি হাইড্রোজেন আয়ন ক্যাটায়ন রূপে থাকছে, অ্যানায়ন রূপে থাকছে এইগুলো। তখন এই অ্যাসিডের মধ্যে ক্যাটায়ন রূপে হাইড্রোজেন আয়ন থাকে, এই ধারণা থেকে আমরা বলতে পারি যে অ্যাসিড দ্রবণে হাইড্রোজেন আয়ন H+ আয়ন রূপে উৎপন্ন হয়, যার জন্য অ্যাসিডের ধর্মটা দায়ী। ওকে, তাই সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি ক্ষারকগুলো নিয়ে আমরা যদি আমরা এক্সাম্পল হিসাবে পরীক্ষা ব্যবহার করি, সেক্ষেত্রে এদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ওরমভাবে হয়ে থাকে। এদের ক্ষেত্রে কী হয়ে থাকে, Na+, এরা ক্যাটায়ন রূপে থাকে, এবং OH- এখানে অ্যানায়ন রূপে কাজ করে। এই অ্যানায়ন রূপে কাজ করা এই বেসগুলোই কিন্তু অ্যাকচুয়ালি ক্ষারকের জন্য দায়ী। তার মানে অ্যাসিডের জন্য কে হলো, অ্যাসিডের জন্য দায়ী হলো H+, ক্ষারকের জন্য বেসের জন্য দায়ী হলো কে, OH-। বেসিক কনসেপ্ট, এর উপরই সমস্ত কিছু পরীক্ষা, এবং এরা যখন বিক্রিয়া করে তখন মোটামুটি জল তো উৎপন্ন হবেই। তাহলে এই H+ আর OH- বিক্রিয়া করে জলটা পাওয়া যায়, সেই জন্য অ্যাসিড আর বেসের বিক্রিয়া দিয়ে কী পাই, জল পাই। যাই হোক, তারপরে চলে আসছি অ্যাসিড বা ক্ষারের যেটাকে জলীয় দ্রবণে কী ঘটে থাকে। যেমন এখানে একটা নেওয়া হয়েছে কয়েকটা বিক্রিয়া বলা হচ্ছে, যেমন হচ্ছে যে জলের উপস্থিতিতে হাইড্রোজেন ক্লোরাইড আয়ন HCl আয়ন বিজিত হয়। HCl যখন জলের উপস্থিতিতে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, H3O+ এবং Cl- উৎপন্ন করে। যাই হোক, তাই মোটামুটি জলের অনুপস্থিতিতে HCl অণু থেকে HCl আলাদা করা সম্ভব নয় জল ছাড়া, একমাত্র জলের উপস্থিতিতেই কিন্তু HCl থেকে আমরা এই হাইড্রোজেন আয়নটা পেয়ে থাকি। ঠিক আছে, পরের স্লাইডে দেখবো যেটা এখান থেকে বলা হচ্ছে, যেমন ধরো জলের উপস্থিতিতে HCl অণুতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, এবং জলের অনুপস্থিতি HCl অণু থেকে হাইড্রোজেন আয়ন আলাদা করা সম্ভব নয়। যেমন HCl এর সাথে H2 বিক্রিয়া করে মোটামুটি পাচ্ছি H3O+ এবং Cl-। ওকে, এবং হাইড্রোজেন আয়ন এককভাবে থাকতে পারে না, কিন্তু জলের সাথে যুক্ত হওয়ার পর থাকতে পারে। সেই জন্য হাইড্রোজেন আয়নকে অথবা হাইড্রোনিয়াম আয়নকে মোটামুটি H3O+ রূপে ঠিক প্রকাশ করা হয়। তার মানে কি হচ্ছে, ব্যাপারটা এরকমভাবে কাজ করছে, যেখানে বলা হচ্ছে কি H+ H2O থেকে H3O+ উৎপন্ন হচ্ছে। আবার দেখলাম অম্ল জলের মধ্যে H3O+ অথবা H+ আয়ন রূপে উৎপন্ন করে। তাই আমরা সেক্ষেত্রে দেখব বেসগুলো NaOH যেমন বিয়োজিত হয় Na+ OH- উৎপন্ন করে, যেখানে এই OH- হলো বেসের কারণ। এখানে H3O+ হলো যেমন হচ্ছে অ্যাসিডের কারণ, আর এখানে এটা হলো যতক্ষণ যে বেসের কারণ হয়ে থাকে। তারপরে চলে আসছি আমরা পরের স্লাইডে, ওই যে অনুরূপভাবে NaOH পরে আসে KOH, যেখানে KOH এর ক্ষেত্রে K+ OH- কাজ করে থাকে। এখানে OH- হলো যখন বেসের কারণ। আবার MgOH হোল্ডুর ক্ষেত্রে Mg2+ এবং 2H- হয়ে থাকে, যেখানে এটা হলো যতক্ষণ যে বেসের কারণ। তাই ক্ষারক জলের মধ্যে হাইড্রক্সাইড আয়ন উৎপন্ন হয়। তাই ক্ষারক জলের মধ্যে হাইড্রক্সাইড আয়ন উৎপন্ন করে, যেটাকে অ্যাকচুয়ালি আমরা ক্ষার বলে থাকি, যাকে বলে অ্যালকেলি। ভালো করে বোঝো, ভালো করে, এখানে ব্যাপারটা কনসেপ্ট এরকম, এই যে ক্ষারকগুলো আছে এরা জলে মোটামুটি দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে। ঠিক আছে, তার মানে ক্ষার হলো অ্যাকচুয়ালি কিন্তু জলে দ্রবীভূত অবস্থায় ক্ষারক। এই যেখানে বলে সকল ক্ষারক কিন্তু জলে দ্রবীভূত হয় না। ক্ষার হলো সেই ক্ষারক যারা অ্যাকচুয়ালি জলে দ্রবীভূত হয়। তার মানে সব ক্ষার কিন্তু ক্ষারক নয়, মানে সব ক্ষারক কিন্তু ক্ষার নয়।
আবার সব ক্ষারক কারণ পয়েন্ট একটাই, সব ক্ষারক তো যে ঠিক জলে দ্রবীভূত হয় না। যেমন ধরো ক্ষারকগুলো মোটামুটি সামান্য মতো পিচ্ছিল হয়ে থাকে, এরা তিক্ত মানে তিতো হয়ে থাকে এবং এরা ক্ষয়কারী হয়ে থাকে, ঠিক আছে। সেই জন্য স্বাদ পরীক্ষা অথবা স্পর্শ করা সবসময় উচিত নয়, এগুলো ক্ষতিকারক হয়ে থাকে। যেমন তাই এই অ্যাসিডের H+ আর সকল ক্ষারকের OH- এরা যদি মোটামুটি এরা একে অপরকে প্রশমিত করে, ওই যে আগের কনসেপ্ট যেমন অ্যাসিড প্লাস বেস থেকে লবণ এবং জল উৎপন্ন হচ্ছে, মোটামুটি এটা লবণ আর জল উৎপন্ন করে। তাই H+MOH থেকে উৎপন্ন করছে লবণ, এটাকে বলা হয় সল্ট, আর এখান থেকে উৎপন্ন হচ্ছে জল। H+OH- থেকে মোটামুটি এই জলটা উৎপন্ন হয়। তাই অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়াতে মোটামুটি জল মেশালে কী হয়ে থাকে, এটা খুবই ক্ষয়কারক ব্যাপার। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। এখানে কিন্তু এটা অ্যাকচুয়ালি এক্সোথার্মিক হয়ে থাকে, তাপ উৎপন্ন হয়, প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, তার জন্য সেটা কিন্তু ছিটকে লাগার সম্ভাবনা থাকে, ইভেন অ্যাক্সিডেন্টও ঘটার চান্স থাকে অ্যাসিড ও ক্ষারের মধ্যে যদি আমরা জল ঢাকি। এই যে বিক্রিয়াটা, যেটার কথা বলছিলাম, যেখানে আমরা দেখব যে গাঢ় অ্যাসিড, কনসেন্ট্রেটেড অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড ক্ষার যদি এদের মধ্যে যদি জল অ্যাড করি, এটা বিক্রিয়াটা খুব প্রচণ্ড, ওই যে বললাম তাপ উৎপাদক বিক্রিয়া এক্সোথার্মিক হয়ে থাকে, প্রচণ্ড হারে তাপ উৎপন্ন করে, এবং যার ফলে গাঢ় নাইট্রিক অ্যাসিড অথবা গাঢ় সালফারিক অ্যাসিড কে জলে মিশ্রিত করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা করা হয়। যেমন অম্লকে যখনই অ্যাসিডকে যখনই আমরা জলের মধ্যে ঢাকি, তখনই ধীরে ধীরে জল যোগ করতে হবে এবং জলের মধ্যে যোগ করতে হবে এবং তার সাথে সাথে নাড়তে হবে, যে ঠিক আছে, না হলে অ্যাকচুয়ালি স্টার্টিং করতে হবে, না হলে এই তাপ উৎপন্ন হয়, যার ফলে এই মিশ্রণ ছিটকে গিয়ে বাইরে বেরিয়ে এসে আসতে পারে এবং জ্বলে যেতে পারে, যেখানে পড়বে মোটামুটি অত্যধিক তাপ উৎপন্ন হওয়ার ফলে কাঁচের পাত্র ফেটে যাওয়ার চান্স থাকে, ঠিক আছে। বেস্ট ব্যাপার হচ্ছে এইটা, এই কাঁচের পাত্র অনেক সময় ফেটে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটে, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি এই অ্যাসিডটা গায়ে লাগতে পারে। তাই গাঢ় সালফারিক অ্যাসিডের পাত্র এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের পেলেট, এদেরকে ক্ষেত্রে প্রচণ্ড সতর্কতা নেওয়া হয়। আর জলের মধ্যে মোটামুটি অ্যাসিড বা ক্ষারক মেশালে আয়নের গাঢ়ত্বের প্রতি এদের আয়তন হ্রাস পায়, একক আয়তনে হ্রাস পায়, প্রক্রিয়াটাকে বলা হয় লঘুকরণ, সেই জন্য বলা হয় ডাইলিউট করা হয়। জলের মধ্যে যখন এদের দেওয়া হয়, একে বলা হয় ডাইলিউট করা হয়। সেক্ষেত্রে এদের ওই অ্যাসিড বা ক্ষারকের বলা হয় লঘু অম্ল বা লঘু ক্ষারক বলা হয়। যাই হোক, তারপরের স্লাইডে চলে আসছে, যেটাকে বলা হয় যে অ্যাসিড এবং ক্ষারের দ্রবণে মানে শক্তিশালিতা। যেমন সেক্ষেত্রে আমরা বলবো কোনো দ্রবণে এই যে হাইড্রোজেন আয়নের যে গাঢ়ত্ব থাকে, সেটা নিয়ে একটা আমরা স্কেল বলা হয় পাই, যেটাকে বলা হয় এই যে হাইড্রোজেন আয়নের গাঢ়ত্বের উপরই আমরা অ্যাসিড ও ক্ষারকের শক্তির এটা পেয়ে থাকি, যাকে বলা হয় পিএইচ স্কেল, যাকে বলা হয় পোটেন্স। এটা জার্মান শব্দ পোটেন্স থেকে এসছে, যার অর্থ হলো পাওয়ার। সেক্ষেত্রে বলা হয় যে পিএইচ স্কেলের সাহায্যে এর মান হয়ে থাকে 0 থেকে 14 পর্যন্ত। 0 মানে তীব্র অম্ল, 14 মানে তীব্র ক্ষার, মাঝখানে থাকে 7, যাকে বলা হয় যে এটা অ্যাকচুয়ালি প্রশমন দ্রবণের ব্যাখ্যা করে। সেক্ষেত্রে আমরা জানবো পিএইচকে সাধারণত একটা সংখ্যারূপে ভাবতে হবে, যা একটা দ্রবণের আম্লিক অথবা ক্ষারকীয় চরিত্রকে নির্দেশ করে। হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব যত বেশি হয়, পিএইচের মান তত কম হয়। পিএইচ দ্রবণের মান হয়ে থাকে 7, এবং পিএইচ স্কেলে পিএইচের মান 7-এর কম হলে কোনো দ্রবণ আম্লিক হয়ে থাকে, আবার 7-এর যদি বেশি হয় তখন সেটা কী হয়, ক্ষার হয়, আপ টু 14 পর্যন্ত। তাই সে গাঢ়ত্ব বৃদ্ধি নির্দেশ করে কোনটা, যখন পিএইচের মান 7 থেকে বৃদ্ধি পেয়ে 14 হয়, ওকে, অর্থাৎ ক্ষারের শক্তি বৃদ্ধি পায়। সাধারণত সার্বজনীন নির্দেশক দ্বারা পিএইচের মানকে আমরা বর্ণনা করে থাকি। কীভাবে বর্ণনা করে থাকি, আম্লিক চরিত্র যখন H+ আর ক্ষারকীয় চরিত্র OH- হয়ে থাকে, ঠিক আছে। সেক্ষেত্রে H+ এবং OH- আয়নের গাঢ়ত্বের সাথে পিএইচের পরিবর্তনটাকে ডিপেন্ড করে থাকে। তখন H+ আয়নের গাঢ়ত্ব যখনই 0 থেকে 7 থাকবে তখনই হবে অ্যাসিড, যখনই 7 হবে তখন হবে নিউট্রাল। অ্যাসিড মানে H+ আয়নের গাঢ়ত্ব যত কমবে, এর মান এদিকে যত যাবে, তত অ্যাসিডের তত শক্তি বাড়বে। অনুরূপভাবে পিএইচের মান 7 থেকে 14 হলো বেস, OH- গাঢ়ত্ব বাড়বে যত এদিক থেকে এদিকে যাবে, ওকে। এর পরের স্লাইডে চলে যাই আমরা, যেখানে দেখব কয়েকটা অ্যাসিডের নাম। যেমন ধরো গ্যাস্ট্রিক রস বা গ্যাস্ট্রিক জুস, সেখানে কি থাকে, HCl, অ্যাসিডের মান কত 1.2, এই মানগুলো মুখস্থ করতে হবে। এরপরে চলে আসছে লেবুর রসে কী থাকে, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিডের মান কত 2.2, ওকে। বিশুদ্ধ জল এবং যেখানে বলা হয় রক্ত, যাতে পিএইচের মান কত 7.4 থেকে 7.8 থাকে। মিল্ক অফ ম্যাগনেশিয়া, যেটা অ্যাকচুয়ালি অ্যাসিডিটি হলে ব্যবহার করি আমরা, তার পিএইচ কত 10। আর সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার, পিএইচ কত 14। এখন এখান থেকে এই কটা মান একদম ঠোঁটস্থ করে রাখতে হবে, কারণ এই টাইপের অপশনে এই টাইপের কোশ্চেন থাকবে, যেগুলো কিন্তু তোমাদের সলভ করতে হবে, ঠিক আছে। তার মানে পিএইচ 7 হচ্ছে কি, এই যে এ হচ্ছে কি বলা হয় নিউট্রাল, এ অ্যাকচুয়ালি হলো নিউট্রাল, হয়ে গেল। তার মানে আমরা জানি অ্যাসিড এবং ক্ষার
তীব্রতা যথাক্রমে H+ আয়ন এবং OH- আয়নের উপর ডিপেন্ড করে থাকে। ওকে, যদি আমরা একই কারত্বের অর্থাৎ একই মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যাসিডিক অ্যাসিডের দ্রবণ ব্যবহার করি, সেক্ষেত্রে মোটামুটি এটা হাইড্রোজেন আয়ন তো থাকবেই এর মধ্যে। তাই যে সকল অধিক মানে অম্ল অধিক পরিমাণে H+ আয়ন উৎপন্ন করে তাদেরকে বলা হয় তীব্র অ্যাসিড, আর যে সকল অম্ল কম পরিমাণে তাদের বলা হয় কম উৎপন্ন, তাদের বলা হয় মৃদু অ্যাসিড। অনুরূপভাবে ক্ষারের ক্ষেত্রেতেই মৃদু ক্ষার এবং বলা হয় তীব্র ক্ষার। ঠিক আছে, ক্ষার মানে ওরা OH- ওদের ডেন্সিটি থাকবে ক্ষারের ক্ষেত্রে, মানে এটা হলো মোটামুটি এদের কনসেন্ট্রেশনের ব্যাপার স্যাপার। এরপরে চলে আসছি পরের স্লাইডে, যেটা আমাদের যে দৈনন্দিন জীবনে পিএইচের ব্যাপার স্যাপার। আমাদের শরীরে পিএইচ মতো 7 থেকে 7.8 থাকে, আমাদের ব্লাডে থাকে 7.8। পিএইচের মানে যদি সামান্য পরিবর্তন হয়, এই যে বলা হয় যে সজীব বস্তু কেবলমাত্র পিএইচের পরিবর্তনের ক্ষুদ্র পরিসরে জীবিত থাকতে পারে, এই সামান্য পরিবর্তনে কিন্তু দেহের ব্যালেন্স কমে যেতে পারে। যেমন ধরো বৃষ্টির জলে পিএইচের মান 5.6, এতে যদি কম হয় তখন তাকে বলে অ্যাসিড রেন। এই অ্যাসিড রেনের যে গল্পটা যখনই হবে তখনই কিন্তু সেটার এফেক্ট পড়বে। অম্ল যদি নদীর মধ্যে প্রবাহিত হয় তখন নদীর জলে পিএইচের পরিবর্তন হবে এবং নদীতে মানে পিএইচের মান তো হ্রাস পাবে, তার জন্য জলজ প্রাণীদের জীবন টিকে থাকার পক্ষে খুবই কঠিন হয়ে যাবে। তাই পিএইচের মানে সামান্য পরিবর্তনটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন যেটা আমাদের পরিবর্তন, যেটা আমাদের অ্যাকচুয়ালি স্টোম্যাক, যেখানে পিএইচের ব্যাপার স্যাপারগুলো কাজ করে, আমাদের পাকস্থলী অ্যাকচুয়ালি হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় এবং পাকস্থলী ক্ষতিসাধন না করে এটা খাদ্য হজমে সহায়তা করে। ঠিক আছে, তাই বদ হজমের সময় এই অ্যাসিডের পরিমাণটা প্রচণ্ড হারে বেড়ে যায়, অ্যাসিডিটি উৎপন্ন হয় এবং বুক জ্বালা করে, ব্যথা অনুভূত হয়। এখন এই ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ ক্ষারক ব্যবহার করে, যাকে বলা অ্যান্টাসিড। ঠিক আছে, অ্যান্টাসিড অ্যাকচুয়ালি ক্ষারক হিসেবে কাজ করে। এই অধ্যায়ের শুরুতে আমরা যেটা দেখব, সেক্ষেত্রে এই অ্যান্টাসিডগুলো অতিরিক্ত অম্লকে মোটামুটি প্রশমিত করে এবং ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, যাকে বলা মিল্ক অফ ম্যাগনেসিয়া, এটা অ্যাকচুয়ালি দুর্বল ক্ষারকের ব্যবহার করে থাকে। ঠিক আছে, এখন এই পিএইচ পরিবর্তনের কারণে দাঁতের ক্ষয় হয়ে থাকে, যেটা বলা হয় পিএইচের মান যদি 5 মানে 5.5 থেকে কম হয় আমাদের মুখের ভিতরে পিএইচ, তাহলে দাঁতের ক্ষয় শুরু হয়। এখন দাঁতের যে স্ট্রাকচারটা সেখানে এনামেল থাকে, যেটা অ্যাকচুয়ালি ক্যালসিয়াম হাইড্রক্সো প্যাটাইট, যাকে বলা ক্যালসিয়াম ফসফেটের একটা কেলাস থাকে, এটা শরীরের সব থেকে শক্ত পদার্থ। ঠিক আছে, এখন যদি এরা অ্যাকচুয়ালি জলে দ্রবীভূত হয় না, কিন্তু এরা মুখের ভিতরে পিএইচে যদি মান 5.5 থেকে কম হয় তখন কিন্তু এরা ক্ষয় হতে থাকে, তখনই ওই দাঁতের ক্ষয় বা ক্যাভিটিগুলো দেখতে পাওয়া যায়। তাই খাবারের পরে আমরা কি করি, মুখের ভিতরে অবশিষ্ট সুগার এবং খাদ্যের কোনো ব্যাকটেরিয়া উপস্থিতির পচনের ফলে এই অম্লটা উৎপন্ন হয়, সেই জন্য খাবার পরে মোটামুটি মুখের ভিতর পরিষ্কার করতে হয়। ঠিক আছে, এবং সেটাই হলো একমাত্র উপায়। আর দাঁতের মাজন হিসেবে যারা ব্যবহৃত হয়, যেটা পেস্ট, সেটা অ্যাকচুয়ালি ক্ষারীয় হয়ে থাকে, তাই অতিরিক্ত অম্লকে প্রশমিত করতে এবং দাঁতের ক্ষয়কে রক্ষা করতে সাহায্য করে থাকে। তাহলে পিএইচের ব্যবহার আমরা বললাম। পিএইচ আমাদের পরিবাহতন্ত্রে কী করে ব্যবহার করে, মিল্ক অফ ম্যাগনেসিয়া যার পিএইচ হয়ে থাকে কত, মিল্ক অফ ম্যাগনেসিয়া যার পিএইচ হয়ে থাকে 10, এটাকে আমরা ব্যবহার করি অ্যাসিডিটি হয়ে গেলে। ঠিক আছে, এই যে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের এই অনেক সময় এটা দিয়ে দেয়, ম্যাগনেসিয়াম এর নাম কি, মিল্ক অফ ম্যাগনেসিয়ার সংকেত কী হয়ে থাকে MgOH2 ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, এবং এর পিএইচের মান কত, পিএইচের মান 10 হয়ে থাকে, এরকমভাবে কোশ্চেন আসবে। ঠিক আছে, এটা কিন্তু আবার যেটি এক ধরনের দুর্বল ক্ষারক হিসেবে কাজ করছে। এখানে এখানে OH দুটো আছে মানে এই যে এর ক্ষারকীয়তা যে ঠিক বেশি হবে তা নয়, এরকম ব্যাপার নয়। ঠিক আছে, তো মোটামুটি প্রাণী এবং উদ্ভিদে ওই রাসায়নিক পদার্থের প্রভাব থেকে কী হবে, যেমন হচ্ছে ধরো মৌমাছি যখন দংশন করে তখন ওরা এক ধরনের অ্যাসিড ছাড়ে, যেটাকে বলা হয় ফর্মিক অ্যাসিড, যাকে বলা হয়, যেটা অ্যাকচুয়ালি ফর্মিক অ্যাসিড ছাড়ে ওরা, HCHH বলা হয় মিথানোয়িক অ্যাসিড যাকে বলা হয়। এবং এটাকে এই দংশন থেকে বাঁচার জন্য বেকিং সোডা বা খাবার সোডা দেওয়া হয়। বেকিং সোডা যাকে বলা হয় বেকিং সোডার সংকেত কী বলেছিলাম, NaHCO3, এটাকে অ্যাড করা হয়। এটা অ্যাকচুয়ালি যেটি মৃদু ক্ষারক লাগালে সেক্ষেত্রে কিছুটা আরাম পাওয়া যায়। তাই আবার যে বিচুটি পাতা হয়, এই বিচুটি পাতার যে ধরনের রোম থাকে সেখানে এক ধরনের এই মিথানোয়িক অ্যাসিড থাকে, যারা অ্যাকচুয়ালি শরীরে ব্যথা সৃষ্টি করে। এখন এদেরকে দমনের জন্য এক ধরনের গাছ পাওয়া যায়, যেটা অ্যাকচুয়ালি ওই গাছের ওই যেটি বিচুটি মানে পাতার গাছের পাশেই থাকে, তাকে বলা ডগ গাছের পাতা, যে অ্যাকচুয়ালি ক্ষার হিসেবে কাজ করে। এটা অ্যাকচুয়ালি একটা ন্যাচারাল ব্যাপারের এক্সাম্পল দেওয়া হয়েছে। যাই হোক, এরপরে আমরা যেটা চলে যাবো সম্ভবত সল্টের ক্ষেত্রে। হ্যাঁ না, কয়েকটা এক্সাম্পল দেখিনি তারপর, যেমন ধরো ভিনিগারে কী থাকে, অ্যাসিডিক অ্যাসিড। অরেঞ্জ, কমলা, অরেঞ্জে কী থাকে, সাইট্রিক অ্যাসিড। তেঁতুলে কী থাকে, টার্টারিক অ্যাসিড। টমেটোতে কী থাকে, অক্সালিক অ্যাসিড। বিচুটির হুলে কী থাকে, যেটি মিথানোয়িক অ্যাসিড। পিঁপড়ের হুলে কী থাকে, বলা হয় মিথানোয়িক অ্যাসিড, সব কটা HCOH। সাইট্রিক অ্যাসিড থাকে কোথায়, লেবুতে, এও সাইট্রিক অ্যাসিড। যে ঠিক আছে, টক দই থাকে কি, ল্যাকটিক অ্যাসিড।
মোটামুটি এটা একদম এক ধরনের যে অ্যাসিডের কিছু মানে প্রকৃতিগত ব্যাপার স্যাপার, যেখানে কি যে কোন অ্যাসিড পাওয়া যায়। এবার চলে আসছে লবণ। লবণের পরিবারগুলোর ক্ষেত্রে কি, যে লবণ বলতে আমরা যেগুলো বোঝে পটাশিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, এগুলো রয়েছে। ঠিক আছে, ম্যাগনেসিয়াম সালফেট, কপার সালফেট, ক্যালসিয়াম সালফেট, প্রচুর লবণ আছে। এখন এই লবণগুলোর ডিটেল সম্পর্কে জানবো, কোন ধরনের লবণগুলো কী থেকে কী পাওয়া যায়। তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের যে বিক্রিয়াগুলো হয়, তারপরে যে লবণগুলো উৎপন্ন হয় তারা কিন্তু সবসময় প্রশম হয়ে থাকে। ঠিক আছে, যেমন ধরো বেস্ট এক্সাম্পল হচ্ছে কি, NaOH হলো তীব্র ক্ষার, HCl হলো তীব্র অ্যাসিড, বিক্রিয়া থেকে উৎপন্ন করছে NaCl। NaCl কিন্তু এক ধরনের প্রশম হয়ে গেল। আবার তীব্র অম্ল এবং যেটা অ্যাকচুয়ালি মৃদু ক্ষার মানে অ্যাসিড, এরা অ্যাকচুয়ালি কী হয়ে থাকে, আম্লিক হয়ে থাকে। কেন? যেহেতু এটা এখানে আছে যে ঠিক আছে তীব্র অম্ল, সেই জন্য বলা আম্লিক হয়ে থাকে। এদের pH এর মান কিন্তু 7 থেকে কম হয়, 7 থেকে কম মানে অ্যাসিড হবে। আবার তীব্র ক্ষার এবং মৃদু অ্যাসিডে যখন বিক্রিয়া হবে, তাহলে সেক্ষেত্রে লবণটা কিন্তু হবে ক্ষারকীয় প্রকৃতির হবে। এদের pH এর মান কত হবে, 7 থেকে বেশি হবে। হয়ে গেল। এখন ব্যাপারগুলো আমরা জানলাম যে কোনটা অ্যাসিড জাতীয় লবণ, কোনটা যে ঠিক নিউট্রাল লবণ, কোনটা হচ্ছে কি ক্ষার জাতীয় লবণ। তারপরে চলে আসছি সাধারণ লবণ, যেটা অ্যাকচুয়ালি সাধারণ লবণ হিসেবে কী ব্যবহার করা, NaCl ব্যবহৃত হয়। NaCl এ প্রচুর কাজ আছে, প্রচুর কাজ আছে। NaCl এ যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে আমরা যে ওই সোডিয়াম ক্লোরাইড পাচ্ছি, এটাই আমরা অ্যাকচুয়ালি খাদ্য লবণ হিসেবে ব্যবহার করি। এই লবণ সম্পর্কে জানতে গেলে আমরা মোটামুটি জানবো এরকমভাবে যে এটা এক ধরনের ঠিক প্রশমন লবণ। এখন এই সমুদ্র জলে বিভিন্ন ধরনের লবণ দ্রবীভূত থাকে, তো সোডিয়াম ক্লোরাইডকে এই সমস্ত লবণ থেকে পৃথক করা হয় এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় লবণের স্তূপ পাওয়া যায়, যেখানে বড় আকারের এই ক্লাসগুলো উপস্থিত অশুদ্ধির ফলে প্রায় বাদামি বর্ণের হয়ে থাকে। সেই জন্য এদেরকে বলা হয় সৈন্ধব লবণ বলা হয়। ঠিক আছে, তাই বহুকাল ধরে বহুকাল পুরো প্রাকৃতিক কারণে সমুদ্রের কিছু অংশ শুকিয়ে গিয়ে এই সৈন্ধব লবণের চাদর তৈরি হয়েছিল, যা মোটামুটি কয়লার মতো সৈন্ধব লবণ এক ধরনের খনন করা হয়। এখন এখানে ওই গান্ধীজির লবণ সত্যাগ্রহ ব্যাপার স্যাপারগুলো বলেছেন, এটা অ্যাকচুয়ালি যেটা হিস্ট্রির পার্ট, সুতরাং এত কিছু জেনে আমাদের লাভ নেই, আমাদের সায়েন্সের উপরই থাকতে হবে। যাই হোক, তারপর চলে আসছি যে সাধারণ লবণ কী কী কাঁচামাল হিসেবে কাজ করে। কী কী কাঁচামাল হিসেবে কাজ করে? প্রথমে সোডিয়াম হাইড্রক্সাইড উৎপাদনে সাহায্য করে। সোডিয়াম হাইড্রক্সাইড কী কাজে লাগে? সাবান তৈরিতে লাগে, বিভিন্ন ফ্যাক্টরিতে লাগে, সেগুলো সম্পর্কে জানবো। এছাড়া কি খাবার সোডা তৈরিতে লাগে, সোডিয়াম বাইকার্বনেট, কাপড় কাচার সোডা, সোডিয়াম কার্বনেট, ব্লিচিং পাউডার CaOCl এবং অন্যান্য পণ্য ক্ষেত্রে এই সোডিয়াম ক্লোরাইড, যাকে বলা হয় সোডিয়াম ক্লোরাইড, কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। প্রথম বিক্রিয়া যেটা চলে আসছে তাকে বলা হয় ক্লোর অ্যালকালি রিয়াকশন। ক্লোর অ্যালকালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবেই, আগে এসছে, এবছরও আসবে। এক্ষেত্রে কী হয়ে থাকে, মোটামুটি আমরা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, যাকে বলা হয় ব্রাইন দ্রবণ, যেখানে 40% সোডিয়াম ক্লোরাইড থাকে, 40% NaCl থাকে, একে বলা হয় ব্রাইন দ্রবণ। এর মধ্যে দিয়ে যখনই আমরা চালনা করি, তখন সোডিয়াম হাইড্রক্সাইড বিশেষিত হয়ে উৎপন্ন করে থাকে কি, সেক্ষেত্রে বলা হয় ক্লোর অ্যালকালি, যেখানে ক্লোরিন এবং অ্যালকালি অর্থাৎ সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয়। তার মানে NaCl এর সাথে H2 বিক্রিয়া করে ওই NaOH + Cl2 + H2 উৎপন্ন হচ্ছে, H2 গ্যাস উৎপন্ন। তার মানে NaCl এর সাথে H2 বিক্রিয়া করছে, করে NaOH এবং Cl2 + H2 গ্যাস উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এখন বিক্রিয়াটা কীরকমভাবে চলছে সেটা হচ্ছে এরকম, যে এটা একটা স্ট্রাকচার দেখানো হয়েছে, যেখানে অ্যাকচুয়ালি এখানে ক্যাথোড এবং অ্যানোডে মোটামুটি ক্লোরিনগুলো অ্যাড হবে, ক্যাথোডে মোটামুটি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এবং আর এন্ড প্রোডাক্ট হিসেবে পাওয়া যাবে ব্রাইনযুক্ত NaOH। এখন এখানে কি, যে এই সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্যে তৈরি করলে প্রচুর পরিমাণে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয় এবং তার সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন। এখন এই ক্লোরিন গ্যাস বাণিজ্যিকভাবে ক্লোরিন প্রস্তুতিতে কাজে লাগে। যেগুলো কী কী কাজে লাগে সেটা আমরা দেখে নিই। প্রথমত জল শোধনে লাগে, PVCতে লাগে, সুইমিং পুলে লাগে, জীবাণুনাশক হিসেবে লাগে, CFC তৈরিতে লাগে এবং কীটনাশক হিসেবে কাজে লাগে বাণিজ্যিক ক্লোরিন। আর যেটা শুষ্ক কলিশনের মধ্যে যখনই এই ক্লোরিন গ্যাসের বিক্রিয়াতে ব্লিচিং পাউডারটা পাওয়া যায়, যেটা সংকেত থেকে CaOCl অ্যাকচুয়ালি হয়ে থাকে এটা সংকেত। তো বলা হচ্ছে যে এই ব্লিচিং পাউডার সেটাকে অ্যাকচুয়ালি আমরা উপস্থাপন করে থাকি কিছুটা, যেমন হচ্ছে CaOH থেকে Cl2 বিক্রিয়া করে CaOCl2 এবং H2 পাওয়া যায়। সেক্ষেত্রে কী হয়ে থাকে, যখনই আমরা এই NaOH এবং পাবো, এর জ্বালানি হিসেবে অ্যাকচুয়ালি এর পরের স্লাইডে একবার দেখে নিই, তার আগে বলছি। প্রথমত এখানে জ্বালানি হিসেবে যেগুলো পাচ্ছি, ধরো যে এই যে হাইড্রোজেন যেটা পেলাম, হাইড্রোজেন তো ক্যাথোডে জমা হচ্ছে, যে হাইড্রোজেন এটা অ্যাকচুয়ালি জ্বালানি হিসেবে কাজে, মার্গারিন সারের কাজে লাগে, অ্যামোনিয়া ইত্যাদি কাজে লেগে থাকে। ব্রাইনের ক্ষেত্রে কী হয়, এরা ধাতুর ডিগ্রেজিংয়ে কাজে লাগে, সাবান প্রস্তুতিতে লাগে, ডিটারজেন্ট প্রস্তুতিতে লাগে, কাগজ প্রস্তুতিতে লাগে এবং কৃত্রিম তন্তু ইত্যাদি তৈরিতে লাগে। তো প্রত্যেকটার
যে প্রত্যেকটা এন প্রোডাক্ট, তার মানে এই যে এন প্রোডাক্ট হিসাবে যে Cl2H2 উৎপন্ন হচ্ছে, তার সাথে যতরকম NaOH উৎপন্ন হচ্ছে এই যে বিক্রিয়াতে, ক্লোরঅ্যালকিল বিক্রিয়াতে, এর কিন্তু প্রত্যেকটার অ্যাকচুয়ালি কাজ রয়েছে, কে কোন কাজে লাগে, প্রত্যেকটা কিন্তু বাণিজ্যিক কাজে লেগে থাকে। ঠিক আছে, যেমন ধরো এরপরে যেটা আমরা পড়বো যে ঠিক ব্লিচিং পাউডারের ক্ষেত্রে, তো ব্লিচিং পাউডার অ্যাকচুয়ালি জেনেছি আমরা ওই, তো ব্লিচিং পাউডারের ক্ষেত্রে ব্যাপারটা কী হয়ে থাকে, ব্লিচিং পাউডার মোটামুটি মানে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে মোটামুটি তৈরি করে আমরা ওই যেটি ব্লিচিং পাউডারটা পেয়ে থাকি। এবারে ব্লিচিং পাউডারের সংকেত বললাম COCl ব্লিচিং পাউডারের ব্যবহার আছে। তো এই যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে যখনই আমরা তৈরি বিশ্লেষণ করবো তখনই আমরা মোটামুটি ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়, এবং ওই ক্লোরিন গ্যাসটা কাজে লাগিয়ে মোটামুটি পাওয়া যাচ্ছে ব্লিচিং পাউডার। সেক্ষেত্রে ব্লিচিং পাউডারকে CaOCl বলা হয়, যাকে বলা হয় এই যে বলছিলাম CaOCl, বাইরে হচ্ছে Cl। এটা বিভিন্ন কাজে লাগে, যেমন ধরো বস্ত্রশিল্পে যেটি সুতি এবং লিনেনের কাপড়কে বিরঞ্জিত করতে, কাগজ কারখানায় কাঠের মন্দকে বিরঞ্জিত করতে, লন্ড্রিতে ধোঁয়া কাপড়কে বিরঞ্জিত করতে, বহু রাসায়নিক সার মানে রাসায়নিক কারখানায় জারকদ্রব্য রূপে এবং পানীয় জলকে জীবাণুমুক্ত করতে এটা কাজে লেগে থাকে। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে ব্লিচিং পাউডারের ব্যাপার স্যাপারগুলো পড়ে নিলাম। এরপরে যেটা চলে যাচ্ছি সেটা হচ্ছে কি খাবার সোডা বা বেকিং সোডা। তো এই রান্নাঘরে সুস্বাদু মুচমুচে পকোড়া তৈরি করতে ইত্যাদি খাবার সোডা ব্যবহৃত হয়। সেক্ষেত্রে খাবার সোডার সংকেত হয়ে থাকে সোডিয়াম বাইকার্বনেট। এখন এই সোডিয়াম বাইকার্বনেট প্রস্তুত করা হয় কী করে প্রস্তুত করা হবে, আবার ওই যে সোডিয়াম ক্লোরাইড তার সাথে H2O এবং CO2 বিক্রিয়া করে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। অ্যামোনিয়াম ক্লোরাইড মোটামুটি সোডিয়াম বাইকার্বনেট পাওয়া যায়, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম বাইকার্বনেট, তার মানে এর মধ্যে প্রোডাক্ট হিসেবে অ্যামোনিয়া কিন্তু যুক্ত করা হয়। তাই এর যদি পিএইচ পরীক্ষা করি আমরা, সেক্ষেত্রে দেখবো এটা অ্যাকচুয়ালি অম্ল প্রশমনে ব্যবহার করা হয়, তার মানে এটা দুর্বল ক্ষয়কারী প্রভাবহীন অ্যাকচুয়ালি ক্ষারক হিসেবে কাজ করে, এবং রান্নার সময় এটাকে উত্তপ্ত করলে এটা অ্যাকচুয়ালি বিজিত হয় হয়ে সোডিয়াম বাইকার্বনেট এবং বাইকার্বনেট এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তার মানে এই যে একে বলা হয় বাইকার্বনেট যখনই উত্তপ্ত হবে তখনই এর থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে, তাই সোডিয়াম কার্বনের ব্যবহারগুলো হয়ে থাকে প্রথমত বেকিং সোডা মানে বেকিং পাউডার হিসেবে ব্যবহৃত হয়, যেটা হলো খাবার সোডা, যাকে বলা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এটা মৃদু ভোজ্য অম্ল হয়ে থাকে, এটা টার্টারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বেকিং পাউডার পাওয়া যায়, এবং টার্টারিক অ্যাসিড বিক্রিয়া বেকিং পাউডার পাওয়া যায়, এবং সেক্ষেত্রে ওই পাউরুটি স্পঞ্জি করতে বা নরম করতে কাজে লাগে। যেহেতু এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা উৎপন্ন হয়, এটা অ্যাকচুয়ালি ওই স্পঞ্জি টাইপের তৈরি করে পাউরুটিকে। তো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এই সোডিয়াম হাইড্রোজেন কার্বন এটা অ্যান্টাসিড হিসেবেও কাজ করে, ওই যেটাকে আমরা আগে প্রথমে পড়ছিলাম অতিরিক্ত অ্যাসিড হলে এটাকে খাওয়া যায়। আবার এটা সোডা অ্যাসিড হিসেবে অগ্নি নির্বাপক যন্ত্রে ফায়ার এক্সটিংগুইশারে কাজ করে থাকে। তার মানে এখান থেকে সোডিয়াম বাইকার্বনেটের কতগুলো ব্যবহার আমরা জানলাম। এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে কি কার্বোহাইড্রেট সোডা। কার্বোহাইড্রেট সোডার সংকেত কী হয়ে থাকে, যেমন ওই সোডিয়াম কার্বনেটকে যে বলা হয় সোডিয়াম ক্লোরাইড থেকে আমরা এই কার্বোহাইড্রেট সোডা পেয়ে থাকি, যাকে বলা হয় সোডিয়াম কার্বনেট 10H2। এখানে 10 অণু জল থাকে। বলা হয় যে খাবার সোডাকে উত্তপ্ত করলে মানে Na2CO থেকে উত্তপ্ত করলে মোটামুটি আমরা সোডিয়াম কার্বনেট পাই। সেক্ষেত্রে সোডিয়াম কার্বনেটকে পুনঃকেলাসন করে ওই যে আমরা পাচ্ছিলাম না NaHCO3, একে যদি উত্তপ্ত করি কী পাই Na2CO3 পাচ্ছিলাম, Na2CO3 পাচ্ছিলাম, তার সাথে কী পাচ্ছিলাম, তার সাথে জল আর কার্বন ডাইঅক্সাইড পাচ্ছিলাম। এইটাকে আবার পুনর্ভাবে মানে বারবার একে যতক্ষণে যে বিশেষিত করে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি Na2CO3 10H2, একে বলা সোডিয়াম কার্বনেটের 10 অণু জল। এটা Na2CO3কে আর্দ্র করবে এই প্রশ্নের ক্ষেত্রে সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বিভিন্ন শিল্পের রাসায়নিক দ্রব্য হিসেবে ব্যবহার করা হয়। প্রথমে বলা হয় কার্বোহাইড্রেট সোডার ব্যবহার। সোডিয়াম কার্বনেট যেটা অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট সোডা, যেটা গ্লাস, সাবান এবং কাগজের কারখানায় ব্যবহৃত হয়ে থাকে। তো এটা সোডিয়ামের যৌগ যেটি বোরাক্সের সংকেত হয়ে থাকে কি Na2B4O7, এটা তৈরিতে কাজে লেগে থাকে। সোডিয়াম কার্বনেট গার্হস্থ্য কাজে পরিষ্কারক রূপে ব্যবহৃত হয়, এবং এটা জলের স্থায়ী ক্ষরতা দূর করতে কাজে লেগে থাকে। ঠিক আছে, জলের স্থায়ী ক্ষরতা দূর করতে এটা কাজে লেগে থাকে মোটামুটি কি কার্বোহাইড্রেট সোডা। কার্বোহাইড্রেট সোডার সংকেত কী হলো Na2CO3 10H2। এটা পরীক্ষায় পড়ে ম্যাক্সিমাম পরীক্ষায়, শুধুমাত্র যেটি রেলের পরীক্ষা বা সায়েন্সের রিলেটেড পরীক্ষা না, এটা বিভিন্ন WBP যে কেস মানে SIT সেই পরীক্ষা বা কনস্টেবলের পরীক্ষা, তো এই কোশ্চেনটা চলে আসে যে এর সংকেত কী, কার্বোহাইড্রেট সোডার সংকেত কী, সোডিয়াম কার্বনেট না সোডিয়াম বাইকার্বনেট। তারপর চলে আসে লবণের কেলাসকে কী করে আমরা পৃথক করবো। সেক্ষেত্রে ওই কিছুটা পৃথক মানে বলা হচ্ছে যে কপার সালফেটে কী হয়ে থাকে, কপার সালফেটে 5 অণু জল থাকে, একে বলা হয় তুঁতে। একে যদি আমরা উৎপন্ন করি এর কালারটা হয়ে থাকে নীল। একে যদি আমরা গরম করি উত্তপ্ত করি সেক্ষেত্রে কী দেখবো, এটা সাদা বর্ণ বেরিয়ে আসে, কারণ এর থেকে জলটা বেরিয়ে আসে, সেই জন্য কেলাস জল বেরিয়ে আসে, সেই জন্য সাদা বর্ণ ধারণ করে। এখন যদি আমরা একে আর্দ্র করি তাহলে সেক্ষেত্রে দেখবো যে কেলাস জল একটা নির্দিষ্ট সংখ্যক জলের অণু, যেটা অ্যাকচুয়ালি একক সংকেতে পরিমাণ কোনো লবণে উপস্থিত থাকে। তাই কপার সালফেটের এক সংকেত একক পরিমাণে 5টা জলের অণু উপস্থিত থাকে, এবং শোধক কপার সালফেট রাসায়নিক সংকেত হিসেবে কাজ করে থাকে। সেক্ষেত্রে
এই যে সোডিয়াম বাইকার্বন, এই সোডিয়াম কার্বনেটের 10 অণু জল, একে উত্তপ্ত করলে আমরা মোটামুটি থেকে জলটাই, তার মানে কি বললাম, এই যে শোধক জলগুলো থাকে এগুলোকে যদি আমরা উত্তপ্ত করি এর থেকে অ্যাকচুয়ালি জলগুলো বেরিয়ে যায়, শোধক জল। আবার জল অ্যাড করলে আবার জল পাওয়া যায় অন্যভাবে। যেমন ধরো ক্যালসিয়াম সালফেটের 2 অণু জল, এটাকে বলা হয় জিপসাম, এর সংকেত এরম হয়ে থাকে, যেটাকে জিপসামের সংকেত এরকমভাবে স্ট্রাকচার পেয়ে থাকি। তার মানে এখান থেকে আমরা কতগুলো পেলাম, প্রথমত পেলাম কপার সালফেট 5 অণু জল, তারপরে পেলাম তো Na2CO3 10 অণু জল, তারপর তো পেলাম যথাক্রমে যে ক্যালসিয়াম সালফেট এবং 2 অণু জল। ঠিক আছে, এর পরের স্লাইডে চলে যাবো, বলা হয় প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিসটার ক্ষেত্রে কী হচ্ছে, যখনই আমরা জিপসামকে 373 কেলভিন মানে 100 ডিগ্রি টেম্পারেচার উৎপন্ন করব, তখনই তা থেকে পাবো আমরা তখন তা থেকে মোটামুটি হাফ অণু জল ত্যাগ করে উৎপন্ন করে যেটা ক্যালসিয়াম সালফেটের হেমিহাইড্রেট, যাকে বলা হয় ক্যালসিয়াম সালফেট হাফ H2O, একে বলা হয় প্লাস্টার অফ প্যারিস। এই পদার্থটা কী হয়, এই পদার্থটা অ্যাকচুয়ালি ভেঙে যাওয়া হাড় বা কোনো কিছুকে জুড়তে সাহায্য করে, এবং এই প্লাস্টার অফ প্যারিস একটা সাদা পাউডার হয়ে থাকে, এর সাথে জল যোগ করলে এটা আবার পুনরায় জিপসামে পরিণত হয়। তার মানে এই বিক্রিয়াটা হয়ে থাকে এরকম, CSO4 হাফ H2ওর সাথে যখন হাফ H2 জল যোগ করছে মোটামুটি 2 H2 উৎপন্ন করবে। ঠিক আছে, তাই জলের অর্ধেক অণু কেলাস জলরূপ এখানে যুক্ত থাকে, তখন এটাকে বলা হবে যে কি, তখন এটাকে বলা হয় জিপসাম, থেকে বলা হয় প্লাস্টার অফ প্যারিস। তাই মোটামুটি এই প্লাস্টার অফ প্যারিস কী করতে কাজে লাগে, খেলনা তৈরিতে, সাজসজ্জা জিনিসপত্র তৈরি করতে, দেয়ালকে মসৃণ করতে, খুঁজে বার করতে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট মোটামুটি কাজে লাগে, একে বলা হয় প্লাস্টার অফ প্যারিস। তার মানে এখানে জিপসামের সংকেতটাই মেন ইম্পর্টেন্ট, যেটার সংকেত হচ্ছে কি ক্যালসিয়াম সালফেটের 2 অণু জল, আর প্লাস্টার অফ প্যারিস হলো হাফ অণু জল, হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো কয়েকটা কোশ্চেন, বিশেষ করে যেগুলো অ্যাকচুয়ালি মোটামুটি এই চ্যাপ্টারের মধ্যে কমপ্লিট। এবারে আমরা কয়েকটা কোশ্চেন যাবো যেখানে একদম যেগুলো এসছে পরীক্ষাতে, যেগুলো আপকামিং এক্সামিনেশনের জন্য ইম্পর্টেন্ট। আমি যেমন ওই 10টা করে কোশ্চেন করার জন্য সেটাই করাবো, চলো দেখি। প্রথম কোশ্চেন চলে আসছে, বলা হয় যেখানে হচ্ছে কি যে ঠিক হুইচ অফ দ্য ফলোইং এক্সাম্পল অফ দ্য সল্ট ওয়াটার, মানে সল্ট হুজ পিএইচ ভ্যালু অ্যাকোয়াস সলিউশন লেস দেন 7। এখানে সেই সল্টটা যার পিএইচ ভ্যালু অ্যাকচুয়ালি লেস দেন 7 হয়ে থাকে কোনটা, এমন একটা লবণের উদাহরণ দাও যার পিএইচ ভ্যালুর মান 7-এর কম হয়ে থাকে। যে প্রথমত সোডিয়াম ক্লোরাইড হয়ে থাকে প্রশম, সোডিয়াম কার্বনেট এগুলো ক্ষার হয়ে থাকে, সোডিয়াম বাইকার্বনেট ক্ষার, তার মানে হয়ে থাকে অ্যান্সার হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড এমন একটা পিএইচ যার কিন্তু পিএইচের মানটা 7-এর থেকে কম হয়ে থাকে, কারণ বাদবাকিগুলো কিন্তু, এটা তো প্রশম, এটা তো নিউট্রাল, আর বাদবাকি দুটো কিন্তু 7-এর থেকে বেশি হয়ে থাকে। এটা অ্যাকচুয়ালি মৃদু ক্ষার হয়ে থাকে, এই দুটো মৃদু ক্ষার হয়ে থাকে, আর এটা তো প্রশম হয়ে থাকে। এটা ছিল আরআরবি টেকনিশিয়ান 27/12/2024। ঠিক আছে, তার মানে এটা অ্যাকচুয়ালি পিএইচের মান দিয়ে দিয়েছে কোশ্চেন। তারপরে স্লাইডে চলে যাবো, বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অক্সাইড অ্যাসিড, এর মধ্যে কোনটা অক্সাইড অ্যাসিডিক নয়, কোন অক্সাইডটা অ্যাসিডিক নয়। তো সালফার ডাইঅক্সাইড অ্যাসিডিক, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন অ্যাসিডিক, তার মানে অ্যাসিডিক হবে না কোনটা, বলা হয় যে কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড অ্যাসিডিক নয়। এটা আরআরবি গ্রুপ ডি দিয়েছিল 2018-তে, মানে এক ধরনের অ্যাসিডিক বেস বা এই টাইপের ক্যারেক্টার দিয়ে দিয়েছে। তার যাই হোক, তারপরে চলে আসছে হুইচ অফ দ্য ফলোইং প্রডিউসড হোয়েন হাইড্রোক্লোরিক অ্যাসিড রিয়াক্ট উইথ দ্য ওয়াটার, যখন জলের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে তখন কি হয়, ওই যে তখন বলেছিলাম HCl প্লাস H2O থেকে উৎপন্ন হচ্ছে, H2O প্লাস এবং Cl মাইনাস, সেক্ষেত্রে বোথ H3O প্লাস এবং Cl মাইনাস উৎপন্ন হচ্ছে। এটাকে আরআরবি ALPতে এসেছে 2000 এবং 25/11/2024 থেকে। ঠিক আছে, তারপরে স্লাইডে চলে যাই। হোয়াট ইজ দ্য, বলা হয় যে হোয়াট ইজ ইউজড ইন দ্য প্রিপারেশন অফ দ্য ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেটের মোটামুটি হেমিহাইড্রেট, এটার কাজ কী হয়ে থাকে, CSO4 হাফ H2O, এর কাজ কী হয়ে থাকে, এটা অ্যাকচুয়ালি কাজ করে থাকে প্লাস্টার অফ প্যারিস হিসেবে কাজ করে এটা, এবং এটাকে বলা হয় প্লাস্টার অফ প্যারিস। এটা অ্যাকচুয়ালি বলেছে যে এটা পাওয়া যায় কোথা থেকে, এটা পাওয়া যায় যেরকমের যে ঠিক জিপসাম থেকে, জিপসামকে যখন উত্তপ্ত করে আমরা পেয়ে থাকি, একে যখন আমরা হিট দেবো তখন আমরা পেয়ে যাবো এটা CSO4 হাফ H2O। ওকে, এটা এসেছিল আরআরবি ALPতে এসে তো 29/11/2024। তার মানে বুঝতেই পারছো পুরো একদম টু দ্য পয়েন্ট কোশ্চেন। এরপরে চলে 5 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য রিয়াকশন বিটুইন অ্যাসিড অ্যান্ড বেস, অ্যাসিড আর বেসের রিয়াকশনে কী হয়, অনলি সল্ট অ্যান্ড ওয়াটার উৎপন্ন হয়। যেমন একটা এক্সাম্পলে দিয়ে দিই আমি, HCl এর সাথে NaOH বিক্রিয়া করছে, তীব্র অ্যাসিড তীব্র ক্ষার বিক্রিয়া করছে করে NaCl প্লাস H2 উৎপন্ন করছে। আর ALP 2000 বলা হয় 25/11/2000 যে ঠিক 24। তারপরে চলে আসছে পরের স্লাইডে, হুইচ অফ দ্য, বলা হয় পরের স্লাইডের ক্ষেত্রে হুইচ অফ দ্য ফলোইং মেটাল প্রডিউস হোয়েন হাইড্রোজেন গ্যাস
যেটি ট্রিটেড উইথ দ্য ডাইলিউট নাইট্রিক অ্যাসিড। বলা হচ্ছে যে এর মধ্যে কোন মানে পাতলা নাইট্রিক অ্যাসিডের সাথে বিপরীত বিক্রিয়া করলে হাইড্রোজেন গ্যাস এবং কি উৎপন্ন হবে? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে কোন ক্ষেত্রে? কপার, কোবাল্ট এগুলো হবে না, অনলি হবে ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজের ক্ষেত্রে। কারণ সব ধরনের মেটালের সাথে কিন্তু বিক্রিয়া করে ডাইলিউট নাইট্রিক অ্যাসিড, যেটা অ্যাকচুয়ালি নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে যে ডাইলিউট নাইট্রিক অ্যাসিড, সব ধরনের অ্যাসিডের সাথে বিক্রিয়া করে যে মনে করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে তা না। সেজন্য ডাইলিউট নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে যখন বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে একমাত্র ম্যাঙ্গানিজ আর ম্যাগনেসিয়াম। আরবি টেকনিশিয়ান গ্রেড 3, 23/12/2024 এসে। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই, যেখানে বলা হচ্ছে দ্য কেমিক্যাল ইন্ডাস্ট্রি অফ দ্য ব্লিচিং পাউডার ইউজড। ব্লিচিং পাউডার কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কী হিসেবে কাজ করে? ফায়ার এক্সটিংগুইশার, ডিহাইড্রেটিং এজেন্ট, যেটি রিডিউসিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট। কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। আরবি টেকনিশিয়ান এসেছিল 26/12/2024। তারপরে স্লাইডে চলে আসছি, দ্য ক্লোর অ্যালকালি প্রসেস, যেটাকে আমরা বললাম আর কি। অ্যাকচুয়ালি ক্লোর অ্যালকালি প্রসেসে কী হয়ে থাকে? NaClকে উপর দিয়ে যখন যে তৈরি করা হচ্ছে করে পাওয়া যাচ্ছে এখান থেকে NaOH, Cl2 + H2, এটাই অ্যাকচুয়ালি ক্লোর অ্যালকালি প্রসেস। এবার এখানে র ম্যাটেরিয়াল এইটা, এ থেকে মোটামুটি বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, এ থেকেও কাজ হয়, এরও কাজ হয়, এদের প্রত্যেকটার অ্যাকচুয়ালি ব্যাপার মানে বাণিজ্যিক পণ্য রয়েছে। ক্লোর অ্যালকালি প্রক্রিয়াটা কোন গঠনের জন্য ব্যবহৃত হয়? সেটা অ্যাকচুয়ালি সোডিয়াম হাইড্রক্সাইড তৈরির জন্য কাজে লাগে। মেন প্রোডাক্ট হচ্ছে কোনটা? সোডিয়াম হাইড্রক্সাইড। এটা অ্যাকচুয়ালি সাবান তৈরিতে কাজে লাগে। সোপ। আরবি টেকনিশিয়ানে এসেছে তখন 27/12/2024। এছাড়াও এন প্রোডাক্ট হিসেবে ক্লোরিন পাওয়া যায়, হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই, যেখানে বলা হচ্ছে যে দ্য পেজ অফ দ্য গ্যাস্ট্রিক জুস। তখন আমরা বললাম গ্যাস্ট্রিক জুস মানে কী হয়ে থাকে? HCl। গ্যাস্ট্রিক জুসের পেজ কত? 1.2। আর 2.2 কার পিএইচ? 2.2 তখন বললাম কার পিএইচ হয়ে থাকে? 2.2 সাইট্রিক অ্যাসিডের পিএইচ হয়ে থাকে। আর ঠিক 10-এর পিএইচ কার হয়ে থাকে? মিল্ক ও ম্যাগনেসিয়া। এটা সাইট্রিক অ্যাসিড, এটা মিল্ক ও ম্যাগনেসিয়া। আর এটা কার? এটা অ্যাকচুয়ালি হয়ে থাকে ব্লাডের, 7.4। আরবি টেকনিশিয়ান এসেছিল 27/12/2024, ঠিক আছে? তারপরে চলে আসছি, মানে একদম পুরো কোশ্চেন তুলে দিয়েছে। তারপরে চলে আসছে লাস্ট কোশ্চেন, বলা হচ্ছে কম্পাউন্ড ইউজড ইন দ্য সোডা অ্যাসিড এক্সটিংগুইশার, যেটাকে সোডা অ্যাসিড এক্সটিংগুইশার কাজ করে সোডিয়াম বাইকার্বনেট, ওই যেটা অ্যাকচুয়ালি সোডিয়াম বাইকার্বনেট বলা হয় খাবার সোডা। এটা আবার বেকিং পাউডারেও কাজে লাগে, ঠিক আছে? আরবি টেকনিশিয়ান 27/12 মোটামুটি 2024 এসে। তার মানে আমরা 10টা কোশ্চেন কমপ্লিট করলাম, ঠিক আছে? এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যেটা যে আমাদের চ্যাপ্টার মোটামুটি কমপ্লিট, মানে ওই চ্যাপ্টারটা কমপ্লিট হলো। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটাকে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর এই টপিক সম্পর্কিত পরবর্তী ভিডিও আমাদের পরের ভিডিও আসবে এই চ্যানেলে। সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো থাকো। আপাতত ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ।